আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের সাথে, তোমার মিলন ভাইয়া। তো আজকে আমি পড়াচ্ছি হলো অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের উদাহরণ। গত ক্লাসে আমি এই 6 পর্যন্ত করেছিলাম। তো এখন তোমাদের 7 থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। তো এখানে দেওয়া আছে হলো তোমার একটি বাক্সের দৈর্ঘ্য একটি বাক্সের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার এবং 1 মিটার কত 50 সেন্টিমিটার, উচ্চতা কত 1 মিটার। তাহলে বাক্সটির আয়তন কত? আমরা লাস্ট যে ম্যাথগুলো করছি ওগুলোর মধ্যে আমরা আয়তন নির্ণয় সূত্র জানি যে আয়তন নির্ণয় সূত্রটি হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণন উচ্চতা। এখানে আমার বাক্সের দৈর্ঘ্য কত দিছে? বাক্সের দৈর্ঘ্য দিছে 2 মিটার, প্রস্থ দিছে কত 1 মিটার 50 সেন্টিমিটার এবং উচ্চতা কত দিছে? উচ্চতা দিছে হলো 1 মিটার। এখন আয়তন বের করতে বলছে, তো আমরা এখানে লিখে নিছি বাক্সের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতা কত। আর লাস্ট ক্লাসে বলেছিলাম যে এখানে হয়তো তোমার সবগুলা মিটার নিতে হইব অথবা সবগুলা সেন্টিমিটার নিতে হইব, মানে একটা এককে নিতে হইব তোমাকে, ঠিক আছে? তো বাক্সটির আয়তন এখানে আমরা সূত্র ফেলে দিলাম। দেওয়ার পর আমরা এখানে দেখতেছি যে এই 200, আর এখানে প্রস্থ কত 1 মিটার 50 সেন্টিমিটার। তো এটাকে আমরা যদি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে এখানে আসবে হলো 150 সেন্টিমিটার। আর দৈর্ঘ্য তো দেওয়া ছিল 1 মিটার, 2 মিটার সেটা হলো 200 সেন্টিমিটার, আর উচ্চতা হলো 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো সবগুলো গুণ করলে তোমার যে রেজাল্টটা আসে সেটা হলো আমার কি ঘন সেন্টিমিটার আসছে। এখন ঘন সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করে নিয়েছি 3 ঘন মিটার। এটা রেজাল্ট আসছে। নেক্সটে এটা বিকল্প পদ্ধতিতে করা যায়। বিকল্প বলতে তোমার বোঝাই এই উত্তর এটা একই আসবে কিন্তু অন্য একটা নিয়মে এটা। তো এখানে আমরা যেমন কি করছিলাম, সেন্টিমিটার দিয়ে করছিলাম না এগুলা? এগুলো সবগুলা কি সেন্টিমিটার এককে করছি আমরা। তো যদি সেন্টিমিটার করি, এখন এখানে আমরা কি করছি, এখানে আমরা মিটারে করছি। তো দেখো প্রশ্নে কি দেওয়া ছিল, শুরুতে 2 মিটার দেওয়া ছিল, তারপর প্রস্থ ছিল 1 মিটার, কিন্তু 50 সেন্টিমিটার দেওয়া ছিল। তো এই সেন্টিমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করছি। তো এখানে আমরা হাফ লিখছি। আর উচ্চতা তো 1 মিটার, এটা দেওয়াই ছিল। তো আমরা তাই করছি, দেখো দৈর্ঘ্য 2 মিটার ধরছি, প্রস্থ 1.5 মিটার। তো এই 1 মিটার আর 50 সেন্টিমিটার অর্থাৎ 1.5 মিটার আমরা এখানে লিখছি। আর উচ্চতা হলো এখানে কত 1 মিটার। তো আমরা সেই একই সূত্র, এখানে আমরা যে সূত্রটা প্রয়োগ করছিলাম এখানেও কি আমরা সেম একই সূত্রটা প্রয়োগ করতেছি। তো বাক্সের আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন কি উচ্চতা। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো এখানে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটা হলো কি 3 ঘনমিটার। কত? 3 ঘনমিটার। অর্থাৎ নিম্ন আয়তন কত 3 ঘনমিটার। তো আশা করি বুঝতে পারছো। এরপর 8 নম্বরটা দেখো, একটি চৌবাচ্চায় 8,000 লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য দেওয়া আছে 2.56 মিটার এবং প্রস্থ কত দেওয়া আছে 1.25 মিটার হলে গভীরতা কত? এটা তো একটু ইমাজিন করো। হুম, ধরো একটা চৌবাচ্চা যেটা দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে হলো তোমার 2.56 মিটার। 2.56 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে হলো তোমার 1.25 মিটার হলে এটার গভীরতাটা কতটুকু হচ্ছে। তো আমরা গভীরতা নির্ণয় বের করি। এগুলো বাদ দাও, আমরা সরাসরি এখানেই করি। তো চৌবাচ্চার তলার ক্ষেত্রফল, হ্যাঁ, তো প্রথমে আমরা কি বের করবো, চৌবাচ্চার তলার ক্ষেত্রফলটা বের করবো। তো তলার ক্ষেত্রফল এখানে কি দেওয়া আছে 2.56 মিটার ইন্টু 1.5 মিটার। আমরা ক্ষেত্রফল নির্ণয় এই সূত্রটা কি জানি, এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কি আমরা ক্ষেত্রফল পাই। তো এইটাই আমরা এখানে পাইছি। তো এই যে এটা হলো তোমার, তো এটা ছিল আমার দৈর্ঘ্য, এটা ছিল আমার প্রস্থ। দেখি, হ্যাঁ, তো এটা ছিল আমার 2.56 ছিল আমার দৈর্ঘ্য এবং প্রস্থ ছিল আমার 1.25 মিটার। তাহলে এটা যদি আমরা গুণ করি, দুইটাই কি আছে একই এককে আছে, দেখো এটাও মিটার আছে এটাও মিটারেই আছে। তো আমার রেজাল্টটা কি আসবো, মিটারেই আসছে। তো এখন এটাকে আমরা আবার সেন্টিমিটারে কনভার্ট করে নিছি। তুমি যেভাবেই করো। তো এখানে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম। কনভার্ট করার পর আমরা এখানে পাইলাম কি 32,000 বর্গ সেন্টিমিটার। এখানে দেখো কি করছে, শুধু 100 দ্বারা গুণ করছে আর কিচ্ছু না। 2.56 মানে 5 6 এটাকে আমরা কি 100 দ্বারা গুণ করছি, গুণ করলে কত হয় 256 হয়, 256 সেন্টিমিটার। আর এখানে কত 1.25 মিটার, এটাকে আমরা যদি সেন্টিমিটারে কনভার্ট করি, এখানে কিন্তু মিটার দেওয়া আছে আমরা সেন্টিমিটারে কাজ করতেছি। তো এখানে কত হলো 32,000 বর্গ সেন্টিমিটার হলো।
অতএব চৌবাচ্চায় 8,000 লিটার, বা এই যে 8,000 লিটার, এটাকে আমরা কি করবো এখন, ঘন সেন্টিমিটারে করব। আমরা জানি কি 1 লিটার সমান কত, 1,000 ঘন সেন্টিমিটার, 1 লিটার সমান 1,000 ঘন সেন্টিমিটার। তো এটাই আমরা করছি। তো চৌবাচ্চায় 8,000 লিটার, আমরা জানি 1 লিটার সমান 1,000 ঘন সেন্টিমিটার, তাহলে 8,000 লিটারকে আমরা 1,000 ঘন সেন্টিমিটার এখানে আমরা গুণ করছি। গুণ করলে আমাদের এই রেজাল্টটা আসে। এখন আমরা চৌবাচ্চার গভীরতা, গভীরতা কি, চৌবাচ্চার আয়তন ডিভাইডেড বাই চৌবাচ্চার যে ক্ষেত্রফল, তলার যে ক্ষেত্রফলটা, আমরা ওটা দ্বারা ভাগ করতেছি। ভাগ করলে আমার রেজাল্ট কত আসে, রেজাল্ট আসে হলো আমার 250 সেন্টিমিটার। এখন এটাকে যদি আমরা মিটারে রাখি, মিটারও হয়, যদি আমরা সেন্টিমিটারে রাখি সেন্টিমিটারও হইব। তো এখানে আমার এই প্রশ্নে কি বলছিল, প্রশ্নে বলছিল যে গভীরতা কত। যেহেতু মিটারে আছে, আমাদের প্রশ্ন কি দেওয়া ছিল, প্রশ্ন আমার মিটার এককে দেওয়া ছিল, দুইটাই কি মিটার এককে। তো গভীরতাটাও আমরা এখানে মিটার এককেই করে নিলাম। তো এই যে আমরা গভীরতাটা এখানে কি করতেছি, আমরা মিটার এককেই করতেছি। আচ্ছা, এরপরে এটারও বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি হিসেবে আমরা করতেছি কি দেখো, এখানে আমরা বিকল্প পদ্ধতিতে করতেছি। চৌবাচ্চার তলার ক্ষেত্রফল কত, যেটা আমরা কিছুক্ষণ আগে করলাম। তলার ক্ষেত্রফল আমরা যখন বের করছি 2.56 মিটার, 2.56 মিটার, ওটা আমরা কি করছিলাম তখন, সেন্টিমিটারে কনভার্ট করে নিয়েছিলাম, কিন্তু এখন কি আমরা সেন্টিমিটার কনভার্ট করি নাই। কনভার্ট না করাতে আমাদের আসছে কত, 3.2 বর্গ মিটার। সেম লেখা দেখো, 2.56 এবং 1.25 মিটার। তো এটাকে যদি আমরা গুণ করি, 3.25, 3.2 বর্গ মিটার আসে। এখন ওই যে আবার আগের নিয়মই, চৌবাচ্চায় এত লিটার ধরে, 8,000 লিটার ধরে, তো আমরা এখানে কি করছি, ওই যে 1,000 দ্বারা কি করছি, গুণ করে নিছি। গুণ করার পর আমার কত আসছে এখানে, দেখো, এই যে এইখানে আমরা এইটুকু গুণ করে আমরা কত পাইছি, আমরা এখানে লিখি নাই, আমরা সরাসরি ডাইরেক্ট এখানে লিখে দিছি যে রেজাল্ট কি আসে। তো চৌবাচ্চার আয়তন আমরা এইটার উপরে কি গুণ করে দিছি, আর নিচে কি আমরা এখানে ভাগ করে দিছি। ভাগ করে দেওয়ার পর আমরা কত পাইছি, 8 ঘনমিটার পাইছি। এখানে আমরা 1 ঘনমিটার সমান কত, এটা আমরা এখানে লিখে দেওয়া আছে, আমরা ঘন সেন্টিমিটারে, যেহেতু এটা আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিয়েছিলাম, কারণ আমরা জানি কি 1 লিটার সমান 1,000 ঘন সেন্টিমিটার। তো 8,000 লিটারকে যখন আমরা 1,000 দ্বারা ভাগ করছি, গুণ করছি, তখন আমরা এটা পাইছি কি সেন্টিমিটার এককে। তো এই সেন্টিমিটার এককে আমরা আবার এই যখন এই ঘন সেন্টিমিটার দ্বারা ভাগ করছি, ভাগ করার পর আমরা কি পাইছি, 1 ঘনমিটার পাইছি। তো 1 ঘনমিটার সমান তখন আমরা কত পাইছি এখানে, এই 1 ঘনমিটার হিসেবে যখন আমরা ভাগ করছি তখন আমরা পাইছি হলো 8 ঘনমিটার, কত, 8 ঘনমিটার। তাহলে চৌবাচ্চার গভীরতা, এখন গভীরতা যদি বের করি আমরা কি জানি, এই যে লাস্ট যে আমরা সূত্রটা করলাম, এই যে এখানে কি করছি, চৌবাচ্চার গভীরতা সমান, এখানে চৌবাচ্চার যে আয়তনটা ছিল আর তলার যে ক্ষেত্রফল ছিল সেটা দ্বারা ভাগ করছি। তো এখানে চৌবাচ্চার গভীরতা কত ছিল, 3 ঘনমিটার, এই যে আমরা বের করলাম যেটা 3 ঘনমিটার। আর এখানে আমরা এই চৌবাচ্চার এই তলার ক্ষেত্রফল কত পাইছি, 3.2 মিটার। এই যে ওই সময় আমরা সেন্টিমিটার ছিলাম, এখানে আমরা কি আছি, শুধু মিটারে করছি। তো মিটার করার পর আমার কত আসলো, 2.5 মিটার, 2.5 মিটার। দেখো এইখানেও যে রেজাল্ট আসছে, এইখানেও সেম রেজাল্টই আসছে। এগুলোই হলো তোমার পরিমাপের বিষয়। তো তুমি যেভাবেই করো, মিটারে করো, সেন্টিমিটারে করো, যেটাই করো, রেজাল্ট সেম, একই একক আসবে। নেক্সট, এখানে দেওয়া আছে একটি ঘরের দৈর্ঘ্য, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। একটা ঘরের দৈর্ঘ্য কি, প্রস্থের 3 গুণ। ধরো এটা দৈর্ঘ্য দেওয়া আছে, এই প্রস্থ দেওয়া আছে, কি বলছে, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ যদি এখানে 1 গুণ হয়, তাহলে দৈর্ঘ্যটা কত হইব তোমার, 3 গুণ হইব। তো এইভাবে আট করে নিলাম আমরা বোঝার স্বার্থে। তো একটি ঘরের দৈর্ঘ্য হলো প্রস্থের 3 গুণ, তাহলে প্রতি বর্গ মিটারে 60 টাকা 50 পয়সা দরে ঘরটির মেঝে যদি কার্পেট দিয়ে ঢাকতে মোট 11,002 টাকা 50 পয়সা ব্যয় হয়, তাহলে ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাদের কি বলছে, এখানে মোট কতটুকু আমাদের আয়তন আছে সব বলে দিছে। এই কার্পেটে ঢাকতে মোট মানে কত টাকা ব্যয় হয় বলছে, আর বর্গ মিটারে এত। তাহলে দেখো, এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি আমরা এখানে বর্গ মিটারটা পাইতেছি, মানে এই ক্ষেত্রফলটুকু কতটুকু। আমরা দেখি কিভাবে করছে এখানে। তো এখানে আছে হলো তোমার 7.50 টাকা খরচ হয় 1 বর্গ মিটার, হ্যাঁ যেটা বললাম। তো 7.50 টাকা খরচ হয় কি 1 বর্গ মিটারে, তাহলে ঐকিক নিয়মে 1 টাকা খরচ হয় কত, 1/7.50 বর্গ মিটারে। এখন তো আমাদের তো দেওয়াই আছে যে এত টাকা ব্যয় হয়, তাহলে এত টাকা ব্যয় হয় কত তোমার এখানে, 1,147 বর্গ মিটারে। দেখো এখানে ভাগ করছি আমরা শুধু, ভাগ করার পর কত আসছে, 147 বর্গ মিটারে। অর্থাৎ ঘরের ক্ষেত্রফল যেটা বলছিলাম, ঘরের ক্ষেত্রফল কত পাইছি আমরা, 147 বর্গ মিটার। এখন আমরা ওই যে বীজগণিতে যেরকম করছিলাম, এই মনে করি প্রস্থ এখানে মিটার, ধরো প্রস্থ আমরা ওইখানে কি করছিলাম, ধরো আমরা এক্স ধরছিলাম, তাই না, এরকম ভাবেই তো আমরা করছিলাম ওইখানে। আচ্ছা, তো এখানে
আমরা কি করতেছি, এই মনে করি প্রস্থ সমান ক মিটার, তাহলে প্রস্থ যদি ক মিটার হয় আমাদের দৈর্ঘ্য কত, এই প্রস্থের 3 গুণ না, তাহলে কি 3 ক হইতেছে এখানে। দৈর্ঘ্য কত তাহলে আমার 3 ক। ধরো এটা যদি আমার ক হয়, এই মাউস দিয়ে লেখা টাফ, এখানে যদি আমার ক হয়, ধরো এটা ক লিখছি, তো এটা কি আমার প্রস্থ, আর এটা কি আমার দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যটা কি এখানে, এখানে দেখো ক, আবার এখানে আরেকটা ক, আবার এই পাশে কি আরেকটা ক, 3টা ক না। 3 ককে আমরা কিভাবে লিখতে পারি, এভাবে 3 ক লিখতে পারি না। লেখা খারাপ হচ্ছে তা বুঝে নিও। এখানে আমরা কি লিখছি, 3 ক লিখছি না। মানে এটা হলো আমার যদি, তোমার কি হয়, এটা যদি আমার প্রস্থ হয়, প্রস্থ হলো আমার কি ক মিটার, মানে ক, এবং তাহলে আমার দৈর্ঘ্য কত হইতেছে, 3 ক হইতেছে, কারণ 3 গুণ বলছে। এইটুকু বুঝছো কিনা দেখো আগে। প্রথমে আমরা ঘরের ক্ষেত্রফল বের করছি, এখন আমরা প্রস্থ আর দৈর্ঘ্য বের করছি, প্রস্থ আর দৈর্ঘ্য মনে করে নিচ্ছি। তো মনে করি প্রস্থ সমান ক মিটার, প্রস্থ সমান ক মিটার, এবং দৈর্ঘ্য সমান কত, 3 ক মিটার। আচ্ছা, এখন আমরা এটা কি করব, আমরা এখানে দেখো, আমরা পরিমাপের ক্ষেত্রফল, এখন আমরা কি করব এখানে, এটার ক্ষেত্রফলটা বের করবো। আমরা ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান, এখানে বর্গ একক দিয়েছি, কারণ আমরা তো এখানে জানি না মিটার হতে পারে সেন্টিমিটার হতে পারে। তো যখন আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ এইভাবে কিছু লিখবো, তখন আমরা বর্গ একক লিখবো। আমরা এখন যে এককে করব ওই এককে আমরা এখানে লিখে দিব। ধরো এখানে আমরা মিটার নিয়ে কাজ করছি, তো 147 মিটার পাইছি। এটাকে আমরা কি করছি, এখানে বর্গ মিটার তখন দিয়ে দিছি। যখন আমরা সূত্রে লিখবো, এইটা মনে রাখবা সব সময়, আমরা যখন সূত্রে লিখব, সূত্রে লেখার সময় অবশ্যই আমরা এখানে কি করব, আমরা এখানে বর্গ এককটা লিখব, বর্গ একক লিখব। তারপর আমরা কি নিয়ে কাজ করতেছি এটা তো আমরা জানি। তো এখানে আমরা 3 ক লিখছি, দৈর্ঘ্য কত ধরছি দেখো, দৈর্ঘ্য আমরা ধরছি 3 ক। তাহলে 3 কটা আমরা এখানে কি করছি, 3 কটা লিখছি। আর আমরা প্রস্থ কি ধরছি, প্রস্থ ধরছিলাম শুধু ক, তো এই যে ক ধরছি, তাহলে বর্গ মিটার। তো 3 ক বর্গ মিটার সমান কি এখানে, 3 ক স্কোয়ার বর্গ মিটার। বুঝছো পাওয়ার এখানে কি হয়েছে, পাওয়ারগুলো যোগ হয়ে গেছে দেখো। 3 ক, 3 ক আছে, আর উপরে এক আর এক, এখানে দুই তোমার এখানে আসছে। তো 3 ক স্কোয়ার বর্গমিটার। তাহলে এই 3 ক স্কোয়ার মানে কি বুঝাইতেছে এখন, এই 3 ক স্কোয়ার সমান কি আমার, 3 ক স্কোয়ার সমান আমরা কি বুঝাইতেছে এখানে, হয়ে গেল। হুম, 3 ক স্কোয়ার সমান কি আমার 147 বর্গ মিটার, এটা বুঝাইতেছে না। মানে এটাও তো ক্ষেত্রফল আর এটাও তো ক্ষেত্রফল, তাই না। এখানে যে এটা যে ক্ষেত্রফলটা, আর এখান থেকে আমরা যা পাইছি এটাও তো ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল দুইটা কি আমরা সমান বলতে পারি না। তাহলে 3 ক সমান 147 আমরা কি লিখতে পারি। 147 যদি আমরা লিখি, তাহলে এখানে আমরা কটা কি আছে, ক আছে হলো আমার এখানে, এই 3 কি গুণ অবস্থায় আছে, ওই পাশে যে আমার কি হয়ে যাইতেছে দেখো তো, ভাগ হয়ে যাইতেছে না। তো আমরা কি লিখলাম, 147 ডিভাইডেড বাই কত, 3 ধারা আমি ভাগ করে দিলাম। 3 ধারা ভাগ করলে দেখো আমার কত আসতেছে এখানে রেজাল্ট, 49 আসতেছে। কত, লেখা খারাপ হচ্ছে, আচ্ছা 49 আসতেছে। এখন 49 যদি আসে, এখানে কি ছিল আমার ক স্কোয়ার শুধু ছিল না, ক স্কোয়ার। তাহলে এইখানে যদি স্কোয়ার থাকে, ওই পাশে যে ওইটা কি হয়ে যায়, ওই পাশে যে ওইটা রুট হয়ে যায় দেখো। ওভাবে যদি আমার রুট হয়ে যায়, তাহলে ক্যালকুলেশন করলে এখানে রুট করলে কত হয়, এখানে 7 7 49, তো আমরা 7 লিখতে পারি এখানে। এখানে আমরা ডিরেক্ট কত 7 লিখতে পারি। এখন আমরা এখানে 7 লিখলাম, কত পেলাম, ক সমান 7 মিটার। এখানে কি পাইছি আমরা, 7 মিটার পাইছি আমরা দেখো। এখানে আমরা 7 মিটার পাইছি। আচ্ছা, 7 মিটার যদি আমরা পেয়ে থাকি, তাহলে আমরা কি ধরছিলাম তখন দেখো, তখন আমরা প্রস্থ সমান ধরছিলাম ক মিটার, তাহলে প্রস্থ এখন কত, 7 মিটার। আর এখন দৈর্ঘ্য কত ধরছিলাম, 3 ক, মানে প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থ যদি 7 হয়, তাহলে তোমার দৈর্ঘ্য কত হবে, অবশ্যই 3 গুণ বাড়বে এখানে। তাহলে 7 গুণ 3 অথবা 3 গুণ 7 কত মিটার হচ্ছে এখানে, 21 মিটার। দেখো এখন বুঝছো কিনা। আমি আরেকবার এটা সামারাইজ করি। দেখো, একটি ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের দিন, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে এইখানে বলছে প্রতি বর্গ মিটারে এই 7 টাকা 50 পয়সা দরে ঘরটি মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট এত টাকা ব্যয় হয়। তাহলে ঘরটির প্রস্থ ও দৈর্ঘ্য, দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা এটা ঐকিক নিয়মে, 7 টাকা 50 পয়সা দরে যদি খরচ হয়, তাহলে খরচ হয় কতটুকুতে, 1 বর্গ মিটারে। তাহলে এখানে আমার
1 টাকা খরচ হয় কতটুকুতে? 1/7.550 বর্গমিটারে। তারপর আমরা এই যে মোট যে টাকাটা দিছিল, ব্যয়টা দিছিল, এই ব্যয় ধারা আমরা এখানে ক্যালকুলেশন করার পর আমরা কি পাইছি? 147 বর্গমিটার পাইছি। তো এইটা বর্গমিটারটা কিসের? ওই সম্পূর্ণ মেঝেটার না? তাহলে এটা যদি সম্পূর্ণ মেঝের হয়, এখন আমাদের কি বলছিল এখানে? দৈর্ঘ্য কি প্রস্থের 3 গুণ। তাহলে এখন আমরা মনে করি যে প্রস্থ সমান মিটার যদি আমরা ধরি, তাহলে দৈর্ঘ্য কত হইব? দৈর্ঘ্য হইব আমার 3 গুণ হইব এটার। তাহলে 3 মিটার হইব, 3 মিটার হচ্ছে এখানে। 3 মিটার যদি হয়, আমরা ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি জানি? ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানি আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ। অর্থাৎ এখানে 3 ক গুণন ক। এখানে 3 ক বলতে বোঝাচ্ছে এখানে দৈর্ঘ্য, আর ক বলতে বোঝাচ্ছে তোমার এখানে কি? প্রস্থ। তাহলে 3 ক স্কোয়ার মানে কি? 3 ক স্কোয়ার বর্গমিটার আসছে এখানে। এখন শর্তানুসারে কি এই ক্ষেত্রফল আর এই পাশের ক্ষেত্রফল দুইটা সমান না? তাহলে এই পাশের ক্ষেত্রফল আমরা কত বের করছিলাম ওই সময়? আমরা বের করছিলাম তখন 147 বর্গমিটার। তাহলে 147 বর্গমিটার আমরা এক পাশে দিলাম। আর এখানে কি স্কোয়ার ছিল, 3 ক স্কোয়ার ছিল। তো এখানে 3 ক ক্যালকুলেশন পরবর্তী যেটা আসছে ওইটাই। পরবর্তীতে আমরা কি পাইছি? এর মান পাইছি। এর মান কত পাইছি? 7 পাইছি। অতএব প্রস্থ এখানে কত হয়েছে? 7 মিটার হচ্ছে। তাহলে দৈর্ঘ্য কত? আমরা 3 ক যেহেতু বলছিলাম, তাহলে 3 দ্বারা আমরা এই প্রস্থটাকে কি গুণ করতেছি। তো 3 × 7 = 21, আমরা 21 মিটার পাচ্ছি। ওকে, নেক্সট। এটা তাহলে শেষ আমাদের। তারপর বলছে বায়ু পানির তুলনায় 0.000129 গুণ ভারী। একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 16 মিটার, 12 মিটার ও 4 মিটার। ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে? তো এই সেম নিয়ম দেখো, ঘরটির আয়তন বের করছি আমরা শুরুতে। ঘরটির আয়তন যখন আমরা বের করছি, আমরা কি গুণ করছি? আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা দিছি। আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, এবং উচ্চতাও দেওয়া আছে। দেখো এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই দেওয়া আছে। তো তিনটা আমরা এখানে মান বসিয়ে দিছি। তার পরবর্তীতে আমরা গুণ করলে কি পাইছি? যেহেতু সবগুলা মিটার এককে আছে, তো আমরা ক্যালকুলেশন করলে কত পাই? 768 ঘনমিটার পাই। 768 ঘনমিটার। এখন এটাকে আমরা ঘন সেন্টিমিটার আমরা কনভার্ট করছি, তো ঘন সেন্টিমিটার আমরা এখানে কনভার্ট করে নিলাম। কনভার্ট করার পর এখন বায়ু পানির তুলনায় বলে দিছে কত? 0.00129 গুণ ভারী। এটা আমার বলে দিছে এত গুণ ভারী। তাহলে ভারী যদি হয়, তাহলে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত গ্রাম? তাহলে এত গ্রাম হচ্ছে। কিন্তু আমরা পাইছি কত? আমরা পাইছি হলো এই ভ্যালুটা আমরা পাইছি, দেখো আমরা এই ভ্যালুটুকু পাইছি। অর্থাৎ 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন যদি 0.00129 গ্রাম হয়, অতএব ঘরটিতে বায়ুর পরিমাণ কত আছে? আমরা যে ঘন সেন্টিমিটারটা পাইছিলাম ওটার সাথে আমরা এটা কি করছি? গুণ করছি। গুণ করলে আমার কি আসতেছে? এই রেজাল্টটা আসছে। এখন এটা কি গ্রাম এককে আছে? তো প্রশ্নে আমার কি গ্রাম এককে চাইছে? না, প্রশ্নে আমার কি এককে চাইছে? কত কিলোগ্রাম। তো গ্রাম থেকে আমরা কিলোগ্রামে কনভার্ট করতে পারি। তো আমরা কি জানি? 1 কিলোগ্রাম সমান কত? অর্থাৎ 1 কেজিতে কত গ্রাম? 1 কেজিতে হলো আমার 1000 গ্রাম। 1 কেজিতে 1000 গ্রাম। আচ্ছা, 1 কেজিতে যদি 1000 গ্রাম হয়, তাহলে 1000 গ্রামই কি আমার 1 কেজি? তাহলে এখানে যে ভ্যালুটা আমি পাইছি, ওটাকে আমি কি করব? 1000 দ্বারা আমরা শুধু কি করব? ভাগ করে দিব। ভাগ করার পর যে রেজাল্টটা পাবো, ওইটা কি আমার 990.72 কিলোগ্রাম, অর্থাৎ 72 কেজি এখানে। তাহলে ঘরটিতে এই 990.72 কিলোগ্রাম বায়ু আছে। আচ্ছা, 10 নাম্বার শেষ। উদাহরণের পরে দেখো 11 নাম্বার। 21 মিটার দীর্ঘ। 11 নম্বর প্রশ্নটা একবার পড়ো। তোমার কত পেজ? 39 পেজে আছে। তো এখানে দেখো 21 মিটার দীর্ঘ এবং 15 মিটার প্রস্থ। এখানে দীর্ঘ না দৈর্ঘ্য হইব? আচ্ছা, 21 মিটার দীর্ঘ এবং ওইটা নেই, 15 মিটার প্রস্থ একটি বাগানের বাইরে, চারদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। তাহলে প্রতি বর্গমিটারে 2.75 টাকা দরে আহ রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে? হ্যাঁ, এটা দৈর্ঘ্য হইব। হুম, আচ্ছা, দৈর্ঘ্য সেম ধরো। তারপরে আমরা এখন এখানে যদি ছক করে দেওয়া আছে, আমরা এখানে এটাই দেখি। দেখো এই ড্রয়িংটুকু আগে বুঝো। তো আমার প্রশ্নে কি বলছিল তখন? প্রশ্নে বলছিল 21 মিটার দৈর্ঘ্য বা দীর্ঘ। 21 মিটার, এই যে এই লম্বাটা, এটা হলো আমার 21 মিটার, নিচের এইটা। হুম। তো 21 মিটার দীর্ঘ, এখানে কি বলছে? 21 মিটার দীর্ঘ এবং 15 মিটার প্রস্থ। এখানে 15 মিটার, এটা হলো তোমার 15 মিটার ভিতরেরটা।
হুম। তো এটা হলো আমার 15 মিটার, ভিতরে এটা কিন্তু এটা। আচ্ছা, 21 মিটার দীর্ঘ এবং 15 মিটার প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে। এখন এই যে বাইরের চারদিকে, এই চারদিকে কি করছে? চারদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। 2 মিটার প্রশস্ত কি, এই দেখো, বাইরে কি 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। তাহলে এই রাস্তা যদি থাকে, তাহলে প্রতি বর্গ মিটারে 2.75 টাকা, 75 টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে? এখানে কি চাইছে দেখো তো, তোমার রাস্তার মধ্যে ঘাস লাগাইছে এবং ওখানে খরচ কত হয়েছে। তোমার কিন্তু এই ভিতরে ঘাস লাগাইতে বলে নাই, ঠিক আছে? বাগানের ভিতরে এইখানে বলে নাই, বলছে কোথায়? বলছে তোমার এই যে এইখানে, এই যে এইদিকে তোমার ঘাস লাগাইতে বলছে, চারিদিকে একদম চারিদিকে তোমার ঘাস লাগাইতে বলছে। এবং প্রতি বর্গ মিটার খরচ কত ধরছে তোমার? 2.75 টাকা ধরে। আচ্ছা, এখন আমরা ম্যাথটা শুরু করি। তো এখানে সমাধান, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য। রাস্তা সহ যদি বাগানের দৈর্ঘ্য আমরা বের করি, তাহলে 21 মিটার, 21-এর সাথে এখানে 2+2 মিটার সমান কি 25 মিটার হচ্ছে। তারপর রাস্তা সহ বাগানের প্রস্থ, বাগানের প্রস্থটা কত হচ্ছে এখানে? দেখো, এখানে হয়তো 2+2 কেন হচ্ছে এটা অনেকে বুঝো নাই, এটা বলতেছি। দৈর্ঘ্য, এখানে তোমার 21 মিটার আছে তাই না? এইখানে যদি 21 মিটার হয়, তাহলে 21 মিটার কি এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত এতটুকুই তো। কিন্তু এই পাশেও দেখো তোমার 2 মিটার আছে, এই পাশেও কত, 2 মিটার আছে, আছে না এখানে? তো এই পাশেও 2 মিটার, এই পাশেও 2 মিটার, আমরা এটা কি করছি, আমরা যোগ করে নিয়েছি। তো 21-এর সাথে যদি এখানে 2 আর এখানে 2 আছে, তো কত হইলো এখানে? 4, এখানে কত, 21 আর 4 কত, 25 মিটার না? এই যে আমরা নতুন যে দৈর্ঘ্যটা পাইছি, নতুন দৈর্ঘ্যটা কত হয়েছে আমার? 25 মিটার হয়েছে। তারপর প্রস্থ, এখন আমরা প্রস্থ বের করবো সেম নিয়মে। তো সেম নিয়মে যদি আমরা করি, তো প্রস্থ আমরা কত পাইছি? প্রস্থ আমরা পাইছি হলো আমরা 15 মিটার পাইছি। তো প্রস্থ যদি 15 মিটার পেয়ে থাকি, কালারটা চেঞ্জ করে দিই, প্রস্থ যদি আমি 15 মিটার পাই, তো এখানেও তো আমার 2 মিটার আছে, এখানে আমার কি 2 মিটার আছে না? তো 2 2 4, আর এখানে 15 আমি যোগ করে দিলাম, কত পেলাম এখানে? 19 মিটার পাইলাম। তো একটা পাইলাম আমি 25 মিটার, আরেকটা পাইলাম কি আমি 19 মিটার। এখন রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কি করব? হ্যাঁ, টেকনিক্যালি ইস্যু ছিল। তো এরপরে দেখো, এখানে কি করছি, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য পাইছি। তো দৈর্ঘ্য এখানে 25 মিটার পাইছি, আর প্রস্থ কত পাইছি? 19 মিটার পাইছি। তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, আমরা যদি ক্ষেত্রফলটা বের করি, দেখো ক্ষেত্রফল কিভাবে বের করছি। এখানে কত পাইছি আমরা? এখানে পাইছি 25 মিটার, তার সাথে কত 19 মিটার, এটা বর্গ মিটার। আমরা এখন দেখো দুইটা বর্গের আমরা কাজ করবো এখানে। তো 25 আর 19 যদি আমরা এখানে গুণ করি, কত পাচ্ছি? 475 বর্গ মিটার। এটি কি আমার বাহিরেরটা কিন্তু পাচ্ছি, আমি কিন্তু ভিতরেরটা না। এখন রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, এটা আমরা কি বের করছি? রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বের করছি। রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত পাইছি? 775 বর্গ মিটার। তবে রাস্তা বাদে যদি আমরা ক্ষেত্রফল বের করি, মানে যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল, প্রশ্নে ছিল কত, 21 মিটার, এবং আরেকটা কি ছিল আমার 15 মিটার। তো 21 মিটার এবং 15 মিটার যদি আমি গুণ করি, কত পাচ্ছি এখানে আমি? 315 বর্গ মিটার পাচ্ছি। তাহলে এখন যদি আমি রাস্তার ক্ষেত্রফল আমি যদি বের করতে চাই, দেখো, এখন যদি আমি রাস্তার ক্ষেত্রফল বের করতে চাই, আমি কি রাস্তার সহ যেটা ধরছিলাম, এটা কি রাস্তার সহ ধরছিলাম না? তো রাস্তার সহ যদি বাগানের ক্ষেত্রফল তোমার 475 বর্গমিটার হয়, তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত? 315 মিটার, যেটা আমরা পাইছি। তো এখানে আমরা বিয়োগ করে দিতেছি, বিয়োগ করলে কত পাচ্ছি আমরা এখানে? 160 বর্গমিটার পাচ্ছি। আমরা কত, 160 বর্গমিটার পাচ্ছি। তাহলে ঘাস লাগাতে মোট খরচ কত হবে? আমরা জানি প্রতি বর্গমিটারে খরচ কত হয়, প্রশ্ন একবার দেখো। প্রতি বর্গমিটারে তোমার খরচ হচ্ছে কত? 2.75 টাকা, মানে 2.75 টাকা যদি তোমার খরচ হয়, তাহলে এখানে আমরা রাস্তার তো ক্ষেত্রফল পাইছি তাই না, 160 বর্গমিটার। তো 160 বর্গমিটারকে আমরা যদি 2.75 দ্বারা যদি আমরা গুণ করি, কত পাচ্ছি? 440 টাকা। অর্থাৎ ঘাস লাগাতে মোট খরচ কত হচ্ছে এখানে? 440 টাকা খরচ হচ্ছে। অতএব ঘাস লাগানোর মোট খরচ কত, আমরা 440 আমরা লিখবো। দেখো, এরপর 12 নম্বর প্রশ্নটা পড়ো। কি বলছে এখানে? উদাহরণ বলছে 40 মিটার দৈর্ঘ্য, 40 মিটার দৈর্ঘ্য। আচ্ছা, 40 মিটার দৈর্ঘ্য আমরা এখানে ধরলাম, এটা 40 মিটার একটা দৈর্ঘ্য দেওয়া আছে, 40 মিটার
দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট। এটাকে আমরা কি ধরলাম? এটা আমার প্রস্থ। এটা যদি আমার দৈর্ঘ্য হয়, এটা আমার কি হয়েছে? এটা আমার হয়েছে প্রস্থ। তো এই 40 মিটার যদি দৈর্ঘ্য হয় এবং 30 মিটার যদি প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝ বরাবর। তো ধরো এটা একটা মাঠ, এই মাঠের মাঝ বরাবর কি এটা না সেন্টার? তো এই সেন্টারে কি করছে, মাঝে ঠিক আড়াআড়ি ভাবে 1.5 মিটার প্রশস্ত দুটি রাস্তা আছে। অর্থাৎ কি 1.5 মিটার প্রশস্ত। এটা কি তাহলে 1.5 মিটার করে। তো 1.5 মিটার করে প্রশস্ত একটি রাস্তা আছে। তো রাস্তাটা কি তোমার এদিকে গেছে একবার, আর আরেকটা কি এইদিকে গেছে, অর্থাৎ তোমার চারিদিকেতেও গেছে, তাই না? এদিকে তো আসছে। আচ্ছা, ধরো তো এখানে তোমার 1.5 মিটার কি আছে, একটা রাস্তা আছে। তো 1.5 মিটার যদি তোমার রাস্তা থাকে, রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত হবে? রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত? তো আমরা প্রথমে লিখি দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল। তো দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল কত? 40 × 1.5 বর্গমিটার। একটু বুঝো, দৈর্ঘ্য বরাবর এইখান থেকে যদি আমি শুরু করি, এই পয়েন্টে যদি আমি শেষ করি, তাহলে এইটা কি এইখানে রাস্তার মাঝ বরাবর শুরুতে যা থাকে একটা মাঠের বা একটা, এখানে কি বলছে, হ্যাঁ মাঠই বলছে। তো একটা মাঠের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যে মিটারটা থাকে, আর এই প্রান্তেও যদি তোমার 40 থাকে, এই প্রান্তেও যদি 40 থাকে, তোমার তো বলেই দিছে যে চারপাশে কি এটা সমানভাবে আর মাঝ বরাবর কি আড়াআড়ি ভাবে আছে। তো এইখানে যদি তোমার 40 মিটার হয়, তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত তোমার কত? অবশ্যই 40 মিটার হইব। আবার এখানে যদি 40 মিটার হয়, তাহলে আমি এখানে রাস্তার ক্ষেত্রফল বের করছি। রাস্তার ক্ষেত্রফল আমরা কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্য এখানে আমরা কত ধরে নিছি? 40 মিটার ধরছি। প্রস্থ কত ধরছি আমরা? প্রস্থ ধরছি আমরা 1.5 মিটার প্রশস্ত। এই যে 1.5 মিটার বলে দিছে। তো এখানে যদি আমি 40-এর সাথে যদি 1.5 দ্বারা গুণ করি, আমি কত পাচ্ছি? 60 বর্গমিটার পাচ্ছি। এটা 60 বর্গমিটার পাচ্ছি। আমি কালারটা চেঞ্জ করে দিই, বুঝতে পারবা। ধরো এখানে এইখানে আমি এটা ধরলাম কত? এটা 40 মিটার ধরলাম। তার সাথে কি আছে? রাস্তার এটা গুণ আছে। গুণ থাকার পর এখানে আমি কত পাইলাম? আমি 60 পাইলাম এখানে। তো 60 বর্গমিটার পাইলাম। এরপর প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল। প্রস্থ বরাবর, তো প্রস্থ বরাবর কি আবার সেম নিয়মই হইব। তো সেম নিয়ম যদি হয়, এইখানে আমি প্রস্থ নিলাম, আমি আরেকটা প্রস্থ নিলাম এইখানে। প্রস্থ কত ধরছি? 30 মিটার ধরছি। তাহলে এখানে তো তোমার 1.5 দ্বারা গুণ হইব, তাই না? তো 30 × 1.5 যদি আমি করি, তাহলে এখানে কত হচ্ছে দেখো? 30 × 1.5। ও এখানে আরেকটা কাজ করছি, দেখো। এইখানে যখন আমরা গুণ করছি, মনোযোগ দিয়ে দেখো, এখানে অনেকেই ভুল করে। এখানে যখন আমি এই দৈর্ঘ্য বরাবর রাস্তাটার ক্ষেত্রফল বের করছি, এইখানটুকু আসছে না? হাইলাইট করে দিই। এই দেখো, এইখানে মিডে একটা পয়েন্ট আছে। এই পয়েন্টটা যখন আমি দৈর্ঘ্য বরাবর কাউন্ট করছি, এটা তো একবার চলে আসছে। কিন্তু যখন আমি এখানে কি করছি, প্রস্থ বরাবর করতেছি, প্রস্থ বরাবর যখন করতেছি, এটা কি আবার ডাবল কাউন্ট হইতেছে না? 30-এর সাথে যদি আমি 1.5 দ্বারা গুণ করি, তাহলে তো আমার ডাবল কাউন্ট হয়ে যেতেছে, মানে এইটুকু আসতেছে। কিন্তু রাস্তার এখানে কি আলাদা কি উড়ে আসবে না? এখানে এইটার মধ্য বরাবরই তো সংযোগ আছে না? দুইটা সংযোগ স্থল আড়াআড়ি ভাবে কি বলছে, দুইটা রাস্তা আছে। তো রাস্তা যদি থাকে, এখানে আমি এই 30 - 1.5, এখানে 30 থেকে আমি কি বাদ দিছি? আমি 1.5 টুকু বাদ দিছি, মানে 1.5 বর্গমিটার টুকু কি আমি বাদ দিয়ে দিছি। তো 1.5 মিটার যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমি 1.5 দ্বারা যদি গুণ করি, তখন আমি কি পাবো? এই পাশের টুকু পাবো, এই পাশের টুকু পাবো। আর এটা তো আমার কি কোথায় ছিল? এটা তো আমার দৈর্ঘ্য বরাবর, তো আমি এখানে একবার কাউন্ট করছি। তো আরেকবার কি কাউন্ট করার দরকার আছে? না, দরকার নাই। তো এখন আমরা কি করব? প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল বের করব। প্রস্থ বরাবর রাস্তাটি যদি আমি ক্ষেত্রফল বের করি, কত আসছে দেখো? 42.75 বর্গমিটার। অতএব রাস্তাদ্বয়ের ক্ষেত্রফল, অতএব রাস্তাদ্বয়ের ক্ষেত্রফল, এখানে কি আমরা দেখো দুইটাই কিন্তু বর্গমিটারে পাইছি। এখন আবার কেউ আবার এইটা ভাইবো না যে ক্ষেত্রফল সমান তো ভাইয়া পড়াইছে এই দৈর্ঘ্য গুণন প্রস্থ, তো দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিই। আরে না, এইখানে তো আমরা কি বের করছি? আমরা বর্গমিটার বের করছি না? বর্গমিটার, আর এইখানেও কি বর্গমিটার না? দেখো, 60 বর্গমিটার পাইছি, আর এখানে কত পাইছি? 42.75 বর্গমিটার। তো এই যে 60 আর 42.75 বর্গমিটারটা কি আমরা যোগ করে দিয়েছি। যোগ করার পর আমরা কি পাইছি? রাস্তাদ্বয়ের ক্ষেত্রফল পাইছি। রাস্তাদ্বয়ের ক্ষেত্রফল কত পাইছি? 102.75 বর্গমিটার পাইছি। অর্থাৎ আমার প্রশ্নে যেটা বলছিল রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত হবে, তো রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল হবে 102.75 বর্গমিটার। রাস্তাটির ক্ষেত্রফল কত আমার টোটাল যদি আমি কাউন্ট করি? 102.75 বর্গমিটার। আচ্ছা, 13 নম্বর প্রশ্নটা একটু পড়ো। 13 নম্বর প্রশ্নটা একটু পড়ো।
আচ্ছা, এরপরে দেখো 13 নম্বর প্রশ্ন কি বলছে। 20 মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7,500 টাকা খরচ হয়। কত হয়েছে? 7,500 টাকা খরচ হয়েছে। যদি ওই কামরাটির প্রস্থ 4 মিটার কম হতো। কত? 20 মিটার দীর্ঘ, ওইখানে আবার প্রস্থ কত বলছে? 4 মিটার যদি কম হতো, তবে 6,000 টাকা খরচ হতো। তাহলে কামরাটির প্রস্থ কত? কামরাটির প্রস্থ কত? তো কামরার দৈর্ঘ্য এখানে দেওয়া আছে কত? এখানে দৈর্ঘ্য দেওয়া আছে হলো আমার কত, 20 মিটার। দেখো, কামরার দৈর্ঘ্য দেওয়া আছে বা দীর্ঘ দেওয়া আছে কত, 20 মিটার। তো কামরার দৈর্ঘ্য আমরা এখানে লিখছি কত, 20 মিটার। প্রস্থ কত? 4 মিটার কমলে ক্ষেত্রফল কমে। তাহলে প্রস্থ যদি 4 মিটার কমে, আমার ক্ষেত্রফল কি কমবে না বাড়বে? ক্ষেত্রফল আমার এখানে কমবে। তাহলে 20 মিটার গুণন 4 মিটার, এখানে কত, 80 বর্গ মিটার আমরা পাইছি। এভাবে বুঝো, কামরার দৈর্ঘ্য যদি তোমার 20 মিটার হয়, এটা যদি তোমার 20 মিটার হয় এবং প্রস্থ যদি 4 মিটার কমে, এখানে ধরো যে মিটারই দেওয়া থাক, ধরো একটা মিটার দেওয়া আছে, হ্যাঁ, এখানে যে মিটারই দেওয়া থাক, 4 মিটার কমছে, অর্থাৎ এখানে কি 4 আছে। তো 4টুকু ধরো এতটুকু, তাহলে এইটুকু কি আমার কমে গেছে না? হ্যাঁ, তো এখানে 4টা কি আমার কমে গেছে। তো 4 মিটার কি প্রস্থ আমার কমে গেল। আরে মুছে যাইতেছে। আচ্ছা, আজান দিছে, বিরতি রাখি কিছুক্ষণ। হ্যাঁ, তো আজানের বিরতি শেষে আমরা আবার শুরু করছি। তো এখানে কি ছিল আমাদের? কামরার দৈর্ঘ্য দেওয়া ছিল 20 মিটার, প্রস্থ যদি 4 মিটার কমে, অর্থাৎ এখানে যদি 20 মিটার দৈর্ঘ্য দেওয়া থাকে এবং 4 মিটার যদি কমে যায়, তাহলে আমরা এখানে কি একটা ক্ষেত্রফল পাচ্ছি না? ক্ষেত্রফলটা কত পাচ্ছি? ক্ষেত্রফল পাচ্ছি আমরা হলো 80 বর্গমিটার পাচ্ছি। এটুকু শুধু মনে রাখো। এখন কামরাটির প্রস্থ বের করতে বলছে, মানে এই যেইটা, অর্থাৎ আমাদের এই যে প্রস্থটা যে ছিল, এই প্রস্থটা বের করতে বলছে। তাহলে প্রস্থটা কত আমরা বের করি এখন, দেখো। ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত হয়েছে এখানে? ক্ষেত্রফল যদি 80 বর্গমিটার কমার খরচ কত? 80 বর্গমিটার, 80 বর্গমিটার কমার খরচ, কমার জন্য খরচ কমে কতটুকু? 7,500 টাকা থেকে 6,000 টাকা এখানে বাদ যদি দেই, 1500 টাকা খরচ কমে। অর্থাৎ 1500 টাকা খরচ হয় কতটুকুতে, দেখো তো। আমরা যদি এইটুকু যদি আমরা কার্পেটিং করতাম, তো এটা কার্পেটিং করার সময় যদি আমরা ঢাকার সময় 1500 টাকা খরচ হয় কতটুকুতে? 80 বর্গমিটার, এই যেটা 80 বর্গমিটার খরচ হইতো কত আমার বলে দিছে। মানে আমরা বের করলাম যেটা, 1500 টাকা আমার খরচ হয়। তাহলে 1500 টাকা যদি খরচ হয় কতটুকুতে? 80 বর্গ মিটারে, তাহলে 1 টাকা খরচ হয় কতটুকুতে? 80/100, 1500-তে। এখন 7,500 টাকা যদি আমি খরচ হয়, তো এখানে 80 দ্বারা কি উপরে গুণ হয়েছে, 80-র সাথে 7,500 টাকা গুণ হয়েছে, আর 1500 তো নিচে ভাগ আছে। এখানে ঐকিক নিয়মে যেটা দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে কত আছে?
7,500 টাকা যদি খরচ হয়, তাহলে 80 × 7,500 / 1500 কত হচ্ছে এখানে? 400 বর্গ মিটার হচ্ছে, 400 বর্গ মিটার। অতএব কামরার ক্ষেত্রফল কত এখানে? 400 বর্গ মিটার। আমরা তো এটা পেয়ে গেলাম। এখন কামরার প্রস্থ সমান কি? ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য। ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য। এখন এটা কিভাবে আসলো? আমরা তো জানি কি ক্ষেত্রফল সমান কি, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ না? তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান এখানে কি হয়েছে আমার? ক্ষেত্রফল আসতেছে না? হুম। দৈর্ঘ্য গুণন প্রস্থ যদি আমার এখানে ক্ষেত্রফল হয়, তাহলে দেখো এখানে আমার কি দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে। প্রস্থ কি দেওয়া আছে? না। তাহলে এখানে আমার এই পাশে কি আছে? আমার ক্ষেত্রফল আছে না? আর দৈর্ঘ্য তো আমার এখানে কি ছিল? গুণ অবস্থায় আছে। ওই পাশে যে আমার কি হয়েছে? ভাগ হয়ে গেছে। তো এখানে দৈর্ঘ্য আমার কত দেওয়া ছিল? 20 মিটার দেওয়া ছিল। ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল আমি 400 বর্গ মিটার বের করছি। তো ক্ষেত্রফল আমি এখানে 400 লিখলাম। বুঝতে পারছো তো এটা কিভাবে আসছে এটা? তো আমরা প্রস্থ যখন বের করব, তো এখানে ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য, ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য, ক্ষেত্রফল ছিল 400 ডিভাইডেড বাই দৈর্ঘ্য আমরা এখানে কত পাইছি? যেটা দেওয়া ছিল 20। কত হচ্ছে? 20 মিটার। তো কামরার প্রস্থ কত? 20 মিটার। সহজ না? সহজ কি না? প্রথমে আমরা এখানে কামরার দৈর্ঘ্য দেওয়া ছিল কত? 20 মিটার। এখন এখান থেকে আমাদের 4 মিটার কমছে। কমার পর আমরা যে ক্ষেত্রফলটা পাইছি, ক্ষেত্রফল কত? 80 বর্গ মিটার পাইছি। তো 80 বর্গ মিটার এখানে বলছিল যে এইটুকু যদি আমি বাদ দেই, তাহলে এত টাকা আমার খরচ কমতো, মানে 6,000 টাকা তাহলে খরচ হতো। কিন্তু মোট খরচ হতো কত? 7,500 টাকা। তো 7,500 টাকা থেকে যদি আমি 6,000 টাকা বাদ দেই, কত থাকে আমার? 1,500 টাকা থাকে। তাহলে এই 1,500 টাকা কি আমার এইটুকু কার্পেটিং করতেই তো লাগতো, তাই না? তাই তাহলে এইটুকু কার্পেটিং করতে যদি আমার 1,500 টাকা খরচ হইতো, তাহলে আমার 1 বর্গ মিটারে কতটুকু হইতো আমরা ওইটা বের করছি। বা 1 টাকায় কতটুকু, কত বর্গ মিটার পর্যন্ত আমরা করতে পারতাম। তো 1,500 টাকা খরচ হইতো কত? 80 বর্গ মিটারে। 1 টাকা খরচ হতো কত? 80 বাই এখানে ঐকিক নিয়ম করছি। পরবর্তীতে যে মানটা দেওয়া ছিল এটা আমরা যদি মাল্টিপল করি, আমরা কত পাইছি? 400 বর্গ মিটার পাইছি। তো কামরার ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফলটা আমরা কত পাইছি? 400 বর্গ মিটার পাইছি। এখন আমরা কামরার প্রস্থ, এখন এই প্রস্থ সমান ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য কিভাবে আসছে এটা তো দেখিয়ে দিলাম, এই যে এইভাবে। এখন কামরার প্রস্থ আমরা কত পাইছি? কামরার প্রস্থ পাইছি আমরা 20 মিটার। নেক্সট, উদাহরণ নাম্বার 14। প্রশ্নটা একবার পড়ো। একটি ঘরের মেঝের দৈর্ঘ্য, একটা ঘরের মেঝের দৈর্ঘ্য 4 মিটার। একটা ঘরের মেঝের দৈর্ঘ্য কত? 4 মিটার। অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 4 মিটার দেওয়া আছে। প্রস্থ কত আছে? 3.5 মিটার। এইটুকু আমার প্রস্থ, প্রস্থ সমান 3.5 মিটার দেওয়া আছে। আচ্ছা, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। এখন ঘরটির উচ্চতা, উচ্চতা কত? 3 মিটার। এর দেয়ালগুলো পুরো কত? 15 সেন্টিমিটার পুরো হলে চার দেয়ালের আয়তন কত? এখন এটা বের করতে বলছে। দেখো, যদি সমাধান করি, দেয়ালের পুরুত্ব কত? 15 সেন্টিমিটার। আমি শুরুতে কি বলছি ম্যাথ করার শুরুতেই? হয়তো সবগুলোকে তুমি এই সেন্টিমিটার নিবা অথবা মিটার নিবা, অর্থাৎ তুমি যে কোনো একটা এককে নিবা। অর্থাৎ দেয়ালের পুরুত্ব যদি বের করি 15 সেন্টিমিটার, তো 1 মিটার সমান আমরা কি জানি? 100 সেন্টিমিটার। তো এখন আমরা সেন্টিমিটারকে কিসে নিলাম? আমরা সেন্টিমিটারকে আমরা নিলাম হলো মিটারে। সেন্টিমিটারকে আমরা নিলাম হলো মিটারে। তাহলে মিটার নিলে 100 দ্বারা শুধু ভাগ করে দিচ্ছি। দেখো, এখন চিত্রানুসারে দৈর্ঘ্যের দিকে দুই দুইটি দেয়ালের আয়তন, চিত্রানুসারে দৈর্ঘ্যের দিকে দুইটি দেয়ালের আয়তন। এখানে 4+2, 4+2, 2 কেন এখানে গুণ হইছে? দেখো এইটুকু আমার গুণ হইছে। তো 2 × 0.15। এখানে কি এইটুকু তো পুরুত্ব আছে, আবার এই পাশে কি পুরুত্ব আছে না? এটা কি সেই পুরুত্ব বের করতেছি? দৈর্ঘ্যের দিকে দুই দেয়ালের আয়তন। তো এটা যদি আমার দৈর্ঘ্য হয়, তো দৈর্ঘ্যের দিকে আমি দুই দেয়ালের যদি আয়তন আমি বের করি, তাহলে কত হচ্ছে এখানে? 2 × 0.15, এটা গুণ করছি। আবার এখানে আমরা কি জানতাম? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন আরেকটা কি? উচ্চতা। তো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো এখানে আমরা যখন করলাম, দৈর্ঘ্যের সাথে আমরা করলাম, প্রস্থের সাথে আমরা গুণ করলাম, এবং উচ্চতা তো আমার এখানে দেওয়াই আছে 3 মিটার। আচ্ছা, তো এখানে যদি আমরা বের করি, কত পাইলাম আমরা এখানে? ঘনমিটার 3.87 ঘনমিটার। এবং প্রস্থের দিকে দুইটি দেয়ালের আয়তন কত? এখানে আমরা কোন সময় বের করলাম দেখো তো? দৈর্ঘ্যের দিকে বের করলাম। তো দৈর্ঘ্য যখন আমরা এখানে বের করলাম এটা পাইলাম। এখন আমরা যদি এবার প্রস্থটা বের করি,
প্রস্থ যদি বের করি এই বরাবর, দেখো তো কি হয় আমার এখানে। তাহলে প্রস্থের দিকে দুইটি দেয়ালের আয়তন কত? 3.5 গুণন 3 গুণন 0.15 গুণন 2। তো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তার সাথে আমরা পুরুত্বটা এখানে গুণ করে বুঝিয়ে দিতেছি। তো এখানে কত পাইছি? 3.15 ঘনমিটার। তাহলে দেয়ালগুলোর মোট আয়তন কত পাইছি? 3.87 যোগ 3.15। এই দেখো, এখানে পাইছি হলো দৈর্ঘ্য পাইছি, এখানে কত পাইছি আমরা? প্রস্থেরটা পাইছি, দেখো 3.8787 ঘনমিটার, আর এখানে কত? 3.15 ঘনমিটার। এখন আয়তন এখানে কি আমরা যোগ করে দিলাম, ওই যে আগের নিয়মটার মতোই। এটা কি আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা সবগুলো আমরা দিয়েই তো করছি, তাই না? এই দেখো তো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোই তো আমরা দিয়েই তো আমরা বের করলাম। এখন যদি আমরা সবগুলো দিয়ে যদি আমরা বের করি, তাহলে এখানে আমি কিসে পাইছি? এখানে দৈর্ঘ্যের দিকটা পাইছি, দৈর্ঘ্যের দিকে আয়তন কতটুকু, আর এটা কি পাইছি আমি? প্রস্থের দিকে আয়তন কতটুকু। তো প্রস্থের দিকে আমি এতটুকু পাইছি। তাহলে দেয়ালগুলোর মোট আয়তন কত ছিল? মোট আয়তন ছিল 3.87 যোগ 3.15 ঘনমিটার। যোগ করলে কত হয়? 7.02 ঘনমিটার। দেখো বুঝতে পারছো কিনা? তাহলে এখানে চার দেয়ালের আয়তন কত পাইছি? 7.02 ঘনমিটার, 7.02 ঘনমিটার পাইছি। আচ্ছা, তো এটাই হলো আমার এটার অ্যান্সার। নেক্সট, তোমাদের হয়তো আর দুইটা মেথ আছে। আচ্ছা, এখানে 15 নম্বরে দেখো, একটি ঘরে তিনটি দরজা। কয়টা দরজা? তিনটা দরজা। একটা ঘরে যদি তিনটা দরজা এবং 6টি জানালা আছে, প্রত্যেকটি দরজা 2 মিটার দৈর্ঘ্যের। দরজা কি? 2 মিটার দৈর্ঘ্যের এবং 1.25 মিটার কি প্রস্থের, 1.25 মিটার প্রস্থের। অর্থাৎ এটা যদি আমি দরজা ধরি, ধরো একটা আর্ট করলাম, এটা কি আমার একটি ঘরে তিনটি দরজা যদি হয়, তিনটি দরজার মধ্যে কি তিনটি দরজা এবং 6টি জানালা আছে। প্রত্যেকটি দরজা কি 2 মিটার দৈর্ঘ্যের ও 1.25 মিটার প্রস্থের। অর্থাৎ এখানে হলো আমার 1.25 মিটার কি আমার প্রস্থ আছে, আর এখানে দৈর্ঘ্য কত আছে আমার? 2 মিটার। আচ্ছা, ধরে নাও এখানে 2 মিটার। এখন প্রত্যেক জানালা আবার কতটুকু? 1.25 মিটার দৈর্ঘ্যের ও 1 মিটার প্রস্থের। তো এটা আমরা জানালা আট করি। এই যে জানালার দৈর্ঘ্য কতটুকু? এত মিটার দৈর্ঘ্যের, এতটুকু দৈর্ঘ্যের ধরলাম 1.25 মিটার, এবং প্রস্থ কতটুকু ধরলাম? এতটুকু ধরলাম। আচ্ছা, এক দশমিক, এখানে কত পাইছি? 1.25 মিটার পাইছি। এটা কি পাইছি আমার? জানালার যে দৈর্ঘ্যটা। আর প্রস্থ কত? 1 মিটার। এই যে প্রস্থ দেখো আমি 1 মিটার নিলাম। লেখাগুলো ক্লিয়ার হচ্ছে না? আচ্ছা, তাহলে এখন বলছে ওই ঘরের দরজা জানালা তৈরি করতে 5 মিটার দৈর্ঘ্যের এবং 0.60 মিটার প্রস্থের কতটি তক্তার প্রয়োজন হবে। তাহলে বুঝো, এইখানে তোমার কতটুকু দেওয়া আছে? এখানে তোমার মান দেওয়া আছে হলো 2 মিটার, আর 1.5 মিটার দেওয়া আছে, এই 1.25 মিটার দেওয়া আছে। এটা যদি আমি গুণ করি, গুণ করলে আমি কি পাবো? একটা দরজার যে ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফলটা পাবো, তাই না? তাহলে এরকম কয়টা দরজা আছে? তিনটা দরজা আছে। আমরা ওটাকে তিন ধারা কি করব? আমরা গুণ করবো। আগে কনসেপ্ট বুঝো, তারপর আমরা মেথে যাচ্ছি। তো এটাকে যদি আমরা তিন ধারা গুণ করি, তিন ধারা গুণ করলে কি এরকম তিনটা দরজা হইলো না? তাহলে তিনটা দরজার ক্ষেত্রফল কি আমরা পেয়ে গেলাম। আবার এইখানে আমার কি দেওয়া ছিল? জানালার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমার দেওয়া থাকে, এটা যদি আমি গুণ করি, গুণ করলে আমি কি কি পাবো এখানে? অবশ্যই জানালার ক্ষেত্রফল পাবো। কিন্তু জানালা কয়টা ছিল? 6টা। আমরা গুণ করব কত দিয়ে? আমরা গুণ করব হলো 6 দিয়ে। তো 6 দিয়ে যদি গুণ করি, জানালার এখানে ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম। এখন তিনটা দরজার ক্ষেত্রফল দেখো, আমরা ম্যাথে চলে যাই। তো দেখো, তিনটি দরজার ক্ষেত্রফল যদি বের করি, 2 গুণন 1.25, মানে এই যে এটা দরজা দৈর্ঘ্য গুণন প্রস্থ এখানে করছি, এটা আমার দৈর্ঘ্য দেওয়া ছিল, এটা আমার প্রস্থ দেওয়া ছিল। ধরো একটা দৈর্ঘ্য একটা প্রস্থ দেওয়া আছে এবং 3 বর্গমিটার দেওয়া আছে। গুণ 3 করছি, কেন করছি? কারণ তিনটা দরজা। এই জন্য আমরা কত পাইছি? 7.5 বর্গমিটার পাইছি। আবার 6টি জানালার জন্য যদি করি, 1.25, এখানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। তো এখানে 6টার জন্য আমরা 6 ধারা গুণ করছি, আর তিনটা দরজার জন্য 3 ধারা গুণ করছি। তো এখানে কত আসছে? 7.5 বর্গমিটার আসছে। তাহলে জানালা ও দরজার মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল কত পাচ্ছি? দুটা যোগ করে দিলেই তো হয়, তাই না? দুটো যোগ করলে আমরা কত পাচ্ছি? 15 বর্গমিটার পাচ্ছি। 15 বর্গমিটার। তাহলে একটি তক্তার সংখ্যা, এই কোথায় গেল? হ্যাঁ, একটি তক্তার ক্ষেত্রফল, একটি তক্তার আবার ক্ষেত্রফল কি বলছে এখানে? 5 গুণন 0.60
6 বর্গ মিটার, তাহলে 3 বর্গ মিটার আমি কি পাইলাম? এখানে তক্তার ক্ষেত্রফল পাইলাম। তাহলে নির্ণয় তক্তার সংখ্যা, মানে এখন কয়টা তক্তা লাগবে। তাহলে দরজা ও জানালার মোট ক্ষেত্রফল ডিভাইডেড বাই তক্তার ক্ষেত্রফল। দরজা ও জানালার ক্ষেত্রফল কত পাইছি আমরা? এই যে দরজা, প্রথমে আমরা কি করছি, এই দৈর্ঘ্য 3টি দরজার ক্ষেত্রফল নিছি আর 6টি জানালার ক্ষেত্রফল নিছি, দুইটা যোগ করছি, যোগ করে পাইছি কত? 15। 15, এখন এটাকে আমরা কি দ্বারা ভাগ করছি? 3 দ্বারা ভাগ করছি। কেন? কারণ তক্তারও ক্ষেত্রফল আছে। তো তক্তার ক্ষেত্রফল দ্বারা আমরা যখন ভাগ করলাম কত পাইলাম? 5টা। অর্থাৎ আমার কয়টা তক্তা লাগবে তাহলে? কয়টা লাগবে? 5টা তক্তা লাগবে। সোজা না? এরপরে দেখো, 16 নম্বর উদাহরণ। এটাই তো শেষ মনে হয়। হুম। আচ্ছা, এটা যদি আমাদের শেষ হয়, তবে দেখো এখানে কি দেওয়া আছে আমার? একটি আয়তাকার, কি দেওয়া আছে? একটি আয়তাকার লোহার টুকরার দৈর্ঘ্য। ভয়েস কি শোনা যায়? হ্যালো? হ্যালো? হ্যাঁ। কোনো প্রবলেম হইতেছে নাকি? হ্যালো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এখানে 16 নম্বর আমরা দেখতেছি কি, প্রশ্নটা পড়ো। একটি আয়তাকার লোহার টুকরার দৈর্ঘ্য, আয়তাকার লোহার টুকরার দৈর্ঘ্য কত দেওয়া আছে? 8.8 সেন্টিমিটার দেওয়া আছে। এবং প্রস্থ কত? দৈর্ঘ্য আছে, প্রস্থ দেওয়া আছে, এবং কি উচ্চতা দেওয়া আছে। তাহলে লোহার টুকরাটি 15 সেন্টিমিটার, লোহার টুকরাটিকে 15 সেন্টিমিটার দৈর্ঘ্য, তারপর 6.5 সেন্টিমিটার প্রস্থ এবং 4 সেন্টিমিটার উচ্চতায় আয়তাকার পাত্রে রেখে পানি দ্বারা পূর্ণ করা হলো। তাহলে লোহা পানির তুলনায় 7.5 গুণন কি, 5 গুণ ভারী। প্রশ্নে বলছে, এটা একটা সৃজনশীল টাইপের মতো। আচ্ছা, পানির পাত্রের আয়তন, পাত্রের আয়তন কি, আয়তন বের করতে কি লাগে? হুম, আয়তন বের করতে আমাদের কি কি লাগে? আমাদের লাগে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তাহলে পানির পাত্রটির আয়তন যদি আমি বের করি, কত? 15 গুণন 6.5 গুণন 4, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। বুঝছো তো কি করছি? সবগুলা সেন্টিমিটারে দেওয়া আছে কিন্তু, খেয়াল করো, সবগুলা সেন্টিমিটারে দেওয়া আছে। তো সবগুলো রেজাল্ট কি আসতেছে? সেন্টিমিটার আসতেছে। তো ঘন সেন্টিমিটার পাইলাম। কত ঘন সেন্টিমিটার পাইছি? 390 ঘন সেন্টিমিটার। প্রশ্নে বলছে পানির পাত্রের আয়তন নির্ণয় করো। তো পানির পাত্রের আয়তনের জন্য আমরা কি করছি? এখানে আমরা যে মানগুলা ছিল, 15, এই যে লোহার টুকরোটি এখানে 15, 6.5 আর 4, এটা গুণ করে দিছি, 390 ঘন সেন্টিমিটার আসছে। তো প্রথম প্রশ্ন কি আমাদের শেষ। এবার দ্বিতীয় প্রশ্ন দেখো। দ্বিতীয় প্রশ্নে কি বলছে? লোহার টুকরার আয়তন, লোহার টুকরার আয়তন বলছে। তো লোহার টুকরার আয়তন যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি করব? লোহার টুকরার দৈর্ঘ্য কত দেওয়া ছিল? লোহার টুকরার দৈর্ঘ্য আমার দেওয়া ছিল হলো 8.8, এইটা। লোহা হইলো তোমার এইটা। তো 8.8 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার, এবং উচ্চতা কত? 2.5 সেন্টিমিটার। তাহলে লোহার টুকরাটিকে, এরপরে তো বললে, আচ্ছা, তাহলে লোহার টুকরার ওজন নির্ণয় করো। তাহলে লোহার টুকরার দৈর্ঘ্য দেওয়া ছিল এত, প্রস্থ দেওয়া আছে এত, উচ্চতা দেওয়া আছে এত, লোহার টুকরাটির আয়তন আমরা বের করছি, গুণ করছি, গুণ করার পর কত পাইছি? 132 পাইছি আমরা, 132 ঘন সেন্টিমিটার পাইছি। মাস্ট বি, এখানে মনে রাখবা কি, কোন এককে লিখতেছো, সেন্টিমিটার না মিটারে লিখতেছো? যা দেওয়া আছে এখানে তাই আমরা লিখে নিলাম। তো সেন্টিমিটারে। আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কত? 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। মনে রাখবা, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। এটা মুখস্থ রাখবা সব সময়, এটা মার্ক করে রাখো বইয়ে। তো 1 ঘন সেন্টিমিটার পানির ওজন যদি হয় 1 গ্রাম, এবং দেওয়া আছে কি, লোহা পানির তুলনায় কত গুণ ভারী? 7.5 গুণ ভারী। কত? 7.5 গুণ ভারী। এখন আমরা পরেরটুকু করি। তাহলে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন কত? 1 দিয়ে যদি আমি গুণ করি 7.5 গ্রাম, তাহলে আমি পাচ্ছি কত? 7.5 গ্রাম পাচ্ছি। এখন কত এইটুকু আমরা পেয়েছিলাম লোহার টুকরার আয়তন? 132 ঘন সেন্টিমিটার। তো 132 ঘন সেন্টিমিটার যদি আমার হয়, দেখো তো কত হয় লোহার ওজন? 7.5 গুণন 132 গ্রাম সমান 990 গ্রাম। তাহলে লোহার টুকরাটির ওজন কত? লোহার টুকরার ওজন কত? 990 গ্রাম। বুঝতে পারছো কিনা দেখো। আরেকটা কথা, এইখানে তোমাদের যে ম্যাথগুলো করানো হচ্ছে,
তোমরা এটা কিন্তু সকলে রেকর্ডেড হিসেবে পাচ্ছ। ঠিক আছে, যদি কিছু না বুঝতে পারো তো পজ করে পূর্বে কিছুক্ষণ দেখে তারপর আবার বারবার ট্রাই করতে পারো তুমি। তবে ভুলেও ম্যাথ মুখস্থ করা যাবে না, ম্যাথের কনসেপ্টগুলো বুঝবা, আগে আগে ম্যাথের কনসেপ্টগুলো বুঝবা। এই নাম্বার হলেই হয়তো শেষ। আচ্ছা, আমরা সেই দিয়েই পরে কথা বলি। তো লোহার টুকরার ওজন আমরা বের করছি। এখন পাত্রটি পানিপূর্ণ অবস্থায় লোহার টুকরাটি তুলে আনা হলে, পাত্রটি পানিপূর্ণ অবস্থায় লোহার টুকরাটিকে যদি তুলে আনা হয়, পাত্রের উচ্চতা, পানির উচ্চতা কত হবে? দেখো তো, পাত্রের পানির উচ্চতা কত হবে? পাত্রে পানির আয়তন কত? পানির পাত্রের আয়তন 390 ঘন সেন্টিমিটার। এখন বলো এটা আবার কই পাইছি? এই যে এখানেই আছে, 390 আমরা বের করছি না ক নম্বরে? হুম। তাহলে একবার ক হতে পাই পানি পাত্রের আয়তন 390 ঘন সেন্টিমিটার। লোহার টুকরাটির আয়তন, খ হতে পাই লোহার টুকরাটির আয়তন 132 ঘন সেন্টিমিটার। এই যে 132, কই গেল? এই যে 132 ঘন সেন্টিমিটার। আচ্ছা, 132 ঘন সেন্টিমিটার। তারপরে পানির পাত্রের আয়তন, পানির পাত্রের আয়তন কত এখানে? এটা তো আমরা পাইছি ক থেকে, আর এটা খ থেকে পাইছি। এটা ক থেকে পাইছি, এটা আমরা পাইছি খ থেকে। এখন লোহার টুকরা সহ, লোহার টুকরা সহ পানিপূর্ণ পাত্র থেকে, পানিপূর্ণ পাত্র থেকে লোহার টুকরাটিকে তুলে নিলাম। তুলে আনা হলে পাত্রে অবশিষ্ট পানির আয়তন কত হবে? তাহলে 390 থেকে আমি লোহার টুকরার যে আয়তনটা ছিল 132, তাহলে কত হইলো? এখানে কমে গেল না? এটা তুমি বুঝতে পারবা। ধরো তুমি একটা গ্লাস নিলা, মনে করো, হুম, এইটা একটা, ধরো তুমি গ্লাস, সাপোজ মনে করো এটা একটা গ্লাস। এই গ্লাসের মধ্যে ধরো তোমার হাতে একটা কি আছে, আহ ধরো একটা ছোট চকলেট আছে। এখানে একটা চকলেট ছিল, এই চকলেটটা কি, ধরো নিচে পড়ে গেল গ্লাসে, কিছুটা পানি বের হয়ে যাবে না? এখানে কি কিছুটা পানি কি তোমার বের হয়ে যাবে না? এখন বললো কি, এই অবস্থাতেই আছে, তোমার বের হওয়ার কথা বলে নাই, মানে মোট এতটুকুই আছে এই গ্লাসটার মধ্যে, ধরো একটা চকলেটটা আছে। এই চকলেটটুকু তোমার যদি থাকে এইভাবে, এই চকলেটটা যদি তোমার এইখানে পড়ে যায়, এবং পানি কি আর পড়ে নাই, মানে এই অবস্থাতেই তোমাকে দিছে। এখন বলছে যে যে এটা তোমার উঠাইতে হইব। এটা যদি তুমি তুলে ফেলো, যে কোনোভাবেই তুলে ফেলো তুমি, যে কোনোভাবেই তুমি তুলে ফেলো, তোলার সময় এখন কি এখানে কি কমে যাবে না পানিটুকু? যখন তুমি এই ধরো এটা পানিপূর্ণ একটা গ্লাস, এই গ্লাসের মধ্যে তুমি চকলেটটা দিলা, নিচে ফেললা, ফেলার পর কি এই চকলেটের যতটুকু আয়তন আছে, এই আয়তনটুকু তো পানি ও তো দখল করবে, জায়গা দখল করবে না? জায়গা যদি এই চকলেটের জন্য এতটুকু জায়গা যদি ও দখল করে, তাহলে কি এই চকলেটের যে যতটুকু আয়তন ও দখল করলো অতটুকু পরিমাণ পানি কি পড়ে যাবে না? অতটুকু পানি কি এখান থেকে কি পড়ে যাবে না? আচ্ছা, এতটুকু যদি আমার পড়ে যায়, পড়ে যাওয়ার পর ওকে এখানে দখল করে রইলো। এখন বলছে এটাকে আমি তুলে নিব, এই চকলেটটাকে কি আমি এখানে তুলে নিতেছি। আচ্ছা, যদি তুলে নিই তাহলে আমি কি পাইতেছি? সেম আগের মতো আরেকটা, মানে ওই গ্লাসটা আমি পাচ্ছি, কিন্তু কি পানি কি আগের মতো সমান থাকবে? এরকম সমান থাকবে না, পানি কি এখানে সমান থাকবে না, পানি কি কিছুটা কমবে। এখন এই যে কমলো, কতটুকু কমলো? এই যে ওর যে চকলেটের যে আমরা আয়তনটুকু পাইছিলাম, আয়তনটুকু আমরা যতটুকু পাইছিলাম 132 ঘন সেন্টিমিটার, ধরো এটা চকলেটেরই, ধরো এই চকলেটটা যে আমরা 132 ঘন সেন্টিমিটার পাইছিলাম, কথার কথা ধরো, তো 132 ঘন সেন্টিমিটার যেটা আমরা পেয়েছিলাম, ওটা আমরা কি তুলে নিলাম। তুলে নেওয়ার পর এই পাত্রের আয়তন ছিল ধরো 390 গ্রাম। এটা কত? 390 গ্রাম আমাদের ছিল। আচ্ছা, তো 390 গ্রাম যদি আমাদের থাকে, তাহলে এখানে আমি কত 132 গ্রাম হলো কি, এই যে এখানে 132, তো 132 গ্রাম যদি আমার হয়, ধরো এখানে 132 লিখছি, লেখা হইতেছে না ওইদিকে। তো 132 ঘন সেন্টিমিটারটা যদি হয়, মানে পানি, এই চকলেটের আয়তনটুকু, তাহলে এটা আমি তুলে নিলাম, তাহলে কি পানিটুকু কমে যাবে না? কমলে কতটুকু হবে? এই 390 থেকে তো এইটুকু বাদ যাবে, তাই না? এই টোটাল যদি আমার 390 থাকতো, 390 আমার টোটালটার আয়তন, 390, 390 থেকে 132 এটা আমি তুলে নিলাম, তুলে নিলে কি এখানে পানি কিছুটা কমে যাবে না? এই যে এতটুকু ধরো আমার কমে গেল, কতটুকু কমছে জানি না। তো এখন যদি বাদ দেই, বাদ দেওয়ার পর আমরা কত পাইলাম? 258। এই যে এখন আমরা বের করতে পারলাম যে 258 ঘন সেন্টিমিটার এখানে এখন আছে। এখানে আর কত? এই 390 আর নাই। এখন এখানে পানি আছে কতটুকু? ধরো 258 দেওয়া আছে। এই যে 200
258 ঘন সেন্টিমিটার দেওয়া আছে। এখন এটুকু বুঝতে পারছো কনসেপ্টটুকু? এইটাই বলছে যে একটা পানির পাত্র আছে, ওইখানে একটা লোহার টুকরা দিক, যা মনে তাই দিক। বিষয়টুকু বুঝতে পারছো? এইটাই। তাহলে পাত্রের অবশিষ্ট পানির উচ্চতা এক্স মিটার হলে অবশিষ্ট পানির উচ্চতা এই যে এইখানে, এইখানে ধরো যে দেওয়া আছে, এটুকু কি আমরা জানি যে কত মিটার উচ্চতা হারাইছে, মানে কত মিটার কমছে? এখানে কি কমছে আমরা কি জানি? না। তো আমরা ধরলাম অবশিষ্ট পানির উচ্চতা এক্স মিটার হলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দেখো, দৈর্ঘ্য কিন্তু আমরা এখানে মানে মিসিং, আমরা এখানে মনে করতেছি, ইমাজিন করতেছি। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এগুলো কি আমাদের দেওয়া ছিল না? 15 আর 6.5 এগুলো দেওয়া ছিল না আগে? তো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা সমান সমান কত? 258। এই যে এইটুকু সমান, এখন আমরা কি এটার সাথে এটা কম্পেয়ার করতেছি। কম্পেয়ার করার পর আমরা, এইটা কি গুণ আছে না? 15 আর এই 6.5, এটা তো গুণ আছে। এই টোটালটা যদি আমার গুণ থাকে, এই পাশে ওই পাশে যে কি হয়ে যাবে আমার, ভাগ হয়ে গেল না? দেখো, ওই পাশে যে আমার এই টোটালটা কি ভাগ হয়ে গেছে। আর এক্স কি গুণ ছিল? এক্স তো এখানেই আছে, এই যে এক্স আমরা রেখে দিছি এখানে। আচ্ছা, এক্স থাকলো। এখন আমরা এক্স এর ভ্যালু তো বের করতেছি, মানে কতটুকু উঁচু, মানে এখানে খালি হইছে, তো উচ্চতা কতটুকু হবে। তো 258 রে যদি আমরা এত দ্বারা ভাগ করি, এইটুকু গুণ করলে আবার হয়েছে কত? 97.5। তো এখন ভাগ করলে আমরা কত পাচ্ছি? 2.65 প্রায়। এখানে ঘন সেন্টিমিটার, হ্যাঁ। তো এতটুকু আমি পাচ্ছি। তো এইটুকু, হ্যাঁ এটা সেন্টিমিটার। তো 2.5 সেন্টিমিটার, এই 6.5 সেন্টিমিটার এটা আমরা পাচ্ছি। তো আমার এই, যদি যদি চকলেট হিসেবে যদি বলি, এই চকলেটটা উঠানোর পরে 2.65 এই এই 2.65 সেন্টিমিটারটা কি আমার কমে গেছে, মানে এখানে নিচু হয়েছে, এতটুকু পানি নিচু হয়ে গেছে। ওকে। এখন পাত্রে অবশিষ্ট পানির উচ্চতা কত? পাত্রে অবশিষ্ট পানির উচ্চতা 2.65 সেন্টিমিটার প্রায়। 2.65 সেন্টিমিটার প্রায়। এখন প্রশ্নটা আরেকবার দেখো। পাত্রটি পূর্ণ অবস্থায় লোহার টুকরাটি পূর্ণ অবস্থাতেই লোহার টুকরাটি যদি তুলে আনা হয়, তাহলে পাত্রের পানির উচ্চতা কত হবে? পানির উচ্চতা হয়েছে তোমার এই যে এত, সরি, এখানে তোমার পাত্রের পানির উচ্চতা, এটা পানির উচ্চতা আমরা বের করছি, অবশিষ্ট পানির উচ্চতা অর্থাৎ যতটুকু আছে। অর্থাৎ আমরা এতটুকু তো পাইছি, তাই না? এতটুকু সমান কত পাইছি? 2.65 সেন্টিমিটার পাইছি। তো 2.65 সেন্টিমিটার আমরা কি পাইছি? পাত্র অবশিষ্ট যে পানিটুকু আছে, এই পানিটুকু, এই যে এই পানিটুকু আমরা পাইছি। এই পানিটুকু কত আছে? 2.65 সেন্টিমিটার প্রায়। আচ্ছা, তো এখানে বুঝছো পাত্রের অবশিষ্ট পানির উচ্চতা। তো এই যে অবশিষ্ট যতটুকু আছে, এই অবশিষ্ট এখানে এই পানির উচ্চতা আমার কত? 2.65 সেন্টিমিটার প্রায়। তো আশা করি বুঝতে পারছো। এখন তোমাদের কাজ কি? সবগুলা ম্যাথ আজকে কত থেকে কত পর্যন্ত করাইলাম? আজকে কত থেকে কত করাইলাম দেখো তো। এই 7 থেকে 16 পর্যন্ত টোটাল কমপ্লিট করাইছি। তো 7 থেকে 16 পর্যন্ত করাইছি। এখন তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো এগুলা হোমওয়ার্ক। এখন সবগুলা করবা, একবারই বলছি। আগে নিজের হাতে সবগুলা নোট করবা, তারপরে তুমি কি করবে, এগুলো সবগুলো না দেখে করবা। এতে করে তোমার এটা মনে থাকবে। আর ভুলেও ম্যাথ মুখস্থ করবা না, ভুলেও ম্যাথ মুখস্থ করবা না। তো এই তো আমাদের এই সামনের দিকে হয়তো তোমাদের জেএসসি স্পেশাল 2026 ব্যাচের জন্য একটা কোর্স লঞ্চ করব। তো এটাই বললাম। তো ভালো মতো পড়ো, ঈদের ছুটি তো শেষ, হয়তো অনেকের আছে আরো। তো ভালো মতো পড়ো, লেখাপড়া করো। আর যদি না বুঝো, তো ভিডিও এটা ভালো মতো দেখো আবার। আর যদি মনে হয় তোমার কোনো ফ্রেন্ডকে আরো তুমি জানাইতে চাও অথবা শেয়ার করতে চাও, তার সাথেই তোমার বেস্ট ফ্রেন্ড বা ক্লাসমেট যেই থাক, তো ভিডিও তুমি শেয়ার করে দিতে পারো। শেয়ার করে তুমি তাকেও জানিয়ে দিতে পারো। আর এই ক্লাসগুলো তুমি পাবে হলো মিলনস টিউটোরিয়াল, এটা ফেসবুকেও আছে, আর তোমার ইউটিউবেও আছে। ইউটিউবে হয়তো হয়তো আজকেই পেয়ে যাবা। তো ফেসবুকে এবং ইউটিউবে দুইটাতেই পেয়ে যাবা, তো তোমরা জয়েন হয়ে থাকবা। আচ্ছা, ভালো থাকো, সুস্থ থাকো।
আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।